সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশিকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জ্যেষ্ঠ নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং বাস্তবতা। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং চিফ সার্জন অধ্যাপক ডাক্তার সর্দার এ নাইম। ডক্টর নাইম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন প্ল্যানেটারি হেলথ একাডেমির ডিরেক্টর এবং জেরিয়াট্রিক বিশেষজ্ঞ ডাক্তার BM আতিকুজ্জামান। ডক্টর আতিকুজ্জামান, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি আজকে? জি ভালো আছি। বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ভার্চুয়ালি এমপাওয়ার সোশ্যাল প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী এবং ক্লিক হেলথের প্রেসিডেন্ট ডক্টর মৃদুল চৌধুরী। ডক্টর চৌধুরী, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ। প্রথমেই ডক্টর না, আমি মিস্টার। জি, থ্যাংক ইউ। প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর BM আতিকুজ্জামানের কাছে। ডক্টর আতিকুজ্জামান, আমরা তো পেডিয়াট্রিক বিভাগ অর্থাৎ শিশুদের সেবা নিয়ে চিকিৎসা নিয়ে আমরা সবসময় শুনি, কিন্তু জেরিয়াট্রিক এই জিনিসটা এই টার্মটার সাথে আমরা অনেকেই পরিচিত না। তো এই টার্মটার সাথে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দেন সংক্ষেপে। অনেক ধন্যবাদ। জেরিয়াট্রিক কিংবা জেরান্টোলজি এটি হলো বয়স্ক মানুষদের চিকিৎসা, যাদের বয়স বেশি হয়েছে, যাদের বয়স সাধারণত আমরা ধরতে পারি যে রিটায়ারমেন্ট এজের পরে, যেমন ধরেন 65 কিংবা তার ঊর্ধ্বে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জেরান্টোলজি বা জেরিয়াট্রিক খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের গড় আয়ু বেড়ে এখন 70-এর উপরে চলে গেছে। আর তাই বাংলাদেশে এখন তরুণ কিংবা কিশোর কিংবা শিশুদের ছাড়াও প্রতিদিন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। আর সেই জন্যই জেরিয়াট্রিক্স বা জেরান্টোলজি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। জি ডক্টর আতিকুজ্জামান, ধন্যবাদ। ডক্টর নাইম, আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের দেশে তো বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে কারণ আমাদের গড় আয়ু বেড়ে গিয়েছে। তো এই বয়স্ক মানুষদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশ অথবা আমাদের স্বাস্থ্য খাত কতটা প্রস্তুত এবং এর বাস্তবতাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ প্রিন্স, খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে বাস্তবতাটা হলো যে আমরা এই যে যেমন প্রথম যেটা দিয়ে আপনি শুরু করলেন যে আমরা পেডিয়াট্রিক্সের সাথে পরিচিত কিন্তু জেরিয়াট্রিক কেয়ারের সাথে পরিচিত না। ইন দ্যাট কেস আমাদের কেন পরিচয় হয়নি, তার কারণ এটার প্রয়োজনীয়তা কখনো আমরা খেয়াল করিনি। বিকজ এদেশে যখন জেরিয়াট্রিক পপুলেশনের নাম্বার এই মুহূর্তে যেমন প্রায় 15 মিলিয়নের মতো, প্রায় 1.5 কোটি বয়স্ক মানুষ আছেন, এবং বয়স্ক মানুষদের কিন্তু কিছু কিছু স্পেশাল কাইন্ড অফ প্রবলেম থাকে। ঠিক যেমন বাচ্চাদের বিভিন্ন রকম প্রবলেম থাকে, বয়স্কদের একই রকম থাকে। তো আমরা একটা কথা খুব কথায় কথায় বলি যে বয়স্করা একটা সময় শিশুদের মতো হয়ে যায়, কিন্তু একটি বয়স্ক মানুষের টেক কেয়ার করা কিন্তু একটু চারটিখানি কথা নয়, এটা কঠিন একটি কাজ। এই কাজের জন্য আমাদের দেশে যেমন আতিকুজ্জামান যেমন বললেন যে জেরিয়াট্রিক স্পেশালিস্ট বা জেরন্টোলজি বা জেরিয়াট্রিশিয়ান আমাদের দেশে নাই। জেরিয়াট্রিশিয়ান শুধুমাত্র জেরিয়াট্রিক ডক্টর না, খুব আছেন একজন দুজন, একেবারেই হাতে গোনা। মানে আমরা জেরিয়াট্রিক স্পেশালিস্ট নাই বলেই আমরা তাদের কথা জানি না। কিন্তু এই সাথে শুধু জেরিয়াট্রিক বা ডাক্তারই না, জেরিয়াট্রিক নার্সেস, জেরিয়াট্রিক কেয়ার গিভার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ এ হিউজ পপুলেশন। এই পপুলেশনে টেক কেয়ার করার জন্য এখন সরকারের সাথে সাথে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হচ্ছে। আমরা অনেকেই এখন খুব অ্যাক্টিভলি ভাবছি, যদি নিজেদের কথাও ভাবি যে আমরাও তো বুড়ো হচ্ছি, বুড়ো বয়সে তো আমাদের টেক কেয়ার করতে হবে, বা নিজেদের একটা পর্যায়ে কারো না কারো উপরকে নিজেদেরকে ছাড়তে হবে। তো এই অবস্থাতে আমি মনে করি এখনও আমরা সেইভাবে প্রস্তুতি তো অবশ্যই নিতে পারিনি, কিন্তু এটা যে আমরা ভাবছি, এই যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারছি যে জেরিয়াট্রিক কেয়ার বলে একটি কেয়ার আছে, যেটা মানে একটা ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ, যেটি জীবনের একটি পর্যায়ে বেঁচে থাকলে আমাদের অবশ্যই লাগবে। সেই কেয়ারটি ডেভেলপ করার প্রয়োজনীয়তা এখন ভীষণভাবে এসছে, কারণ আজকে যারা জেনেটিক পপুলেশন এরা কিন্তু সারাটা জীবন এদেশকে দিয়ে গেছেন, তাদের বিভিন্নভাবে এদেশে অবদান রেখেছেন দেশের উন্নয়নে, কিন্তু জীবনের একটা শেষ ভাগে এসে তারা যেন কোনোভাবে অবহেলিত না হন। আমরা যেন সিনিয়র সিটিজেনদেরকে সেই শ্রদ্ধা এবং সম্মান দিয়ে স্বাস্থ্য মেনটেন করে তাদের জীবনের শেষ বছরগুলোতে যেন তাদেরকে একটি সুন্দর জীবন দান করতে পারি, তাদের জন্য এবং আমাদের নিজেদের জন্য সেই প্রস্তুতি নিতে পারি, সেটাই খেয়াল করে এ ধরনের
স্থাপনা বা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা খুবই প্রয়োজন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর। জি, ধন্যবাদ ডক্টর নাইম। ডক্টর মৃদুল চৌধুরী, আপনারা ক্লিক হেলথ প্রতিষ্ঠা করেছেন, আপনি সেই সংগঠনের প্রেসিডেন্ট। আসলে এই সংগঠনের মাধ্যমে আপনারা এই বয়স্ক মানুষদের চিকিৎসা সেবাটা দিতে কতটুকু আপনারা সেবা দিতে পারছেন অথবা দেওয়া সম্ভব হচ্ছে? জি জি, ক্লিক হেলথের মাধ্যমে আমরা যেটা করছি সেটা হলো যে মানে একটা হোলিস্টিক কেয়ার নিয়ে আসা। যেটা ডক্টর আতিকুজ্জামান, ডক্টর নাইমুল যেটা বললেন যে জিরিয়াট্রিক কেয়ার মানেই কিন্তু শুধু একটা স্পেশালাইজেশনের উপর ভিত্তি করে কেয়ারটা দিলে হয় না। এটা একটা হোলিস্টিক একটা কেয়ার হতে হয়, এবং ওই হোলিস্টিক কেয়ারটাই আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সেবার মূল এটাই হচ্ছে একটা ফ্যামিলি ডক্টর অ্যাসাইন করা, যে প্রতিটা ফ্যামিলির সাথে একজন ফ্যামিলি ডক্টর অ্যাসাইন হবে, যে প্রোঅ্যাক্টিভলি যিনি খোঁজ খবর নেবেন একজন বয়স্ক মানুষ কেমন আছেন, এবং যখনই কোনো কিছু একটা দরকার পড়ে যাতে হঠাৎ করে যে কোনো সময় কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। মানে আমাদের পুরো কেয়ারটাই হচ্ছে এমন একটা ভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি যাতে করে যে আমরা অনেক সময় মনে হয় না যে আমাদের ফ্যামিলিতে যদি একজন ডাক্তার থাকতো তাহলে কত ভালো হতো। অনেকেরই কিন্তু মনে হয় এই ব্যাপারটা যে একজন ফ্যামিলির ভেতরে যদি একজন ডাক্তার থাকতো, যে কোনো সময় আমি তাকে প্রশ্ন করতে পারতাম, যে কোনো সময় তারা আমাদের এসে খোঁজ খবর নিতে পারতো। আমার ওই কনসেপ্টটাই আমরা বেসিক্যালি নিয়ে আসার চেষ্টা করছি ক্লিক হেলথের মাধ্যমে, যে আমরা অসুখ হলেই যে আমরা ডাক্তারের কাছে যাব, যে এই কনসেপ্টটা যে আমাদের আছে, এই কনসেপ্টটাই ভেঙে চুরে আমরা একটা ভিন্ন ধরনের ক্লায়েন্ট মানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করছি। জি, ডক্টর মৃদুল চৌধুরী, আপনার রেসপন্স কেমন পাচ্ছেন? আসলে রেসপন্স আমরা তো মাত্র শুরু করেছি, রেসপন্স ধীরে ধীরে এগোচ্ছে। মানে মানুষ তো আস্তে আস্তে বুঝতে পারছে যে এক্স্যাক্টলি সার্ভিসটা কিরকম, এবং আস্তে আস্তে আমরা আশা করছি যে জিনিসটা আরো বাড়বে। জি, ডক্টর মৃদুল চৌধুরী, ধন্যবাদ। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে জানতে চাচ্ছি আমি যে আসলে কোন বয়স থেকে আসলে চিকিৎসা সেবাটা শুরু করা উচিত, ডক্টরের কাছে নিয়মিত যাওয়া উচিত এই বয়স্ক অথবা সিনিয়র সিটিজেনদের? খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কারণে আমি মৃদুলের সাথে কিছু জিনিস যোগ করব। যখন একজন মানুষের বয়স বেড়ে যায়, তাদের অনেকগুলো রোগের শুরু হয়ে যায়, কিংবা অনেকগুলো রোগ অলরেডি হয়ে যায়, এবং আমরা তাদেরকে এমন একটা পর্যায়ে পাই যখন হঠাৎ করে তাদের একটা স্ট্রোক হয়ে যায়, বা একটা হার্ট অ্যাটাক হয়ে যায়, কিংবা একটা ক্যান্সার হয়ে যায়। আমাদের একটা অন্যতম লক্ষ্য, যখন আমরা বয়স্ক মানুষদের চিকিৎসা করতে চাই, আমাদের একটা লক্ষ্য হতে হবে যে যখনই তাদের বয়স হয়ে যাবে, তাদের কোনো অসুখ ধরা পড়ার আগেই, কিংবা অসুখ থেকে যে একটা মারাত্মক কমপ্লিকেশন হতে পারে তার আগেই সেটা ধরে ফেলা। আর সেই জন্য একটা যুগান্তকারী জিনিস শুরু করা দরকার। সেটা হলো যে একটা বয়স্ক মানুষের যার তেমন কোনো কমপ্লিকেশন নেই, তাকে বাসায় যেয়ে একজন ডাক্তার দেখলো, দেখে তার হিস্ট্রি নিল, হিস্ট্রি নিয়ে সেগুলোকে একটা মেডিকেল রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ করলো, যেটা ডিজিটাল মেডিকেল রেকর্ড, যেখানে তার পাস্ট মেডিকেল হিস্ট্রি, প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রি, ওষুধ কি খাচ্ছে, ডাক্তারকে কবে দেখিয়েছে, তার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে কিনা, তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই জিনিসগুলো লিপিবদ্ধ করা খুব দরকার। তার চেয়ে বড় দরকার যে, যেমন ধরেন একজনের হাই ব্লাড প্রেশার আছে, একজনের ডায়াবেটিস আছে, একজনের কিডনি প্রবলেম আছে। আচ্ছা, এই লোকটার যাতে হার্ট অ্যাটাক না হয়, সেটাকে প্রতিরোধ করার জন্য ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা যায় কিনা, তার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যায় কিনা, সে ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা, তার খাবার দাবারে লবণের পরিমাণ বেশি কিনা, তার লাস্ট ডাক্তার ভিজিটটা সে করলো কিনা, তার ওষুধ যেগুলো কেনার কথা ছিল ফার্মাসি থেকে সেগুলো আনা হলো কিনা। এই জিনিসগুলো যদি আমরা একটা পদ্ধতির মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু বয়োবৃদ্ধ মানুষের অনেক কমপ্লিকেশন আমরা কন্ট্রোল করতে পারবো। আর সেজন্য এই কনসেপ্টটা আসলে নিয়ে আসা, যে একটা ডিজিজের একদম এন্ড স্টেজে যাবার আগে, তার মানে একজন সুস্থ বয়োবৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ বলে কিন্তু আমরা কোনো এজ ডিফাইন করতে চাই না। ধরেন আপনি রিটায়ার করেছেন, আপনার বয়স 60-এর বেশি হয়ে গেছে, বা আপনি 65 বছর হয়ে গেছে, আপনি এখন কাজ করছেন, আপনি বাসায় থাকেন, ওই সময় ওই সুস্থ মানুষটিকে একটা ডাক্তার ঘরে যেয়ে দেখবে, দেখে তার সমস্ত হিস্ট্রি নিবে, একটা মেডিকেল রেকর্ডের মধ্যে ঢোকাবে, যেটা একটা অ্যাপের মাধ্যমে তার ডাক্তার দেখতে পারবে, তার ছেলেমেয়েরা দেখতে পারবে। তার ছেলেমেয়েরা যদি বাংলাদেশে নাও থাকে, ধরেন ঢাকায় উনি থাকেন কিন্তু ছেলে মেয়ে থাকে চিটাগাঙে, বা বাবা মা থাকে চিটাগাঙে কিন্তু ছেলে থাকে ঢাকায়, তারা যাতে দেখতে পারে, তাদের ডাক্তার যাতে দেখতে পারে, এই একটা সিস্টেম যদি আমরা শুরু করতে পারি, আমরা অনেক কিছু প্রিভেন্ট করতে পারবো। সবচেয়ে বড় জিনিস হলো একটা কনসেপ্ট, যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর।
আমরা যদি একটি জিনিসকে প্রতিরোধ করতে পারি, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রতিকার। তো বয়োবৃদ্ধদের ক্ষেত্রেও একই জিনিস, তারা যখন সুস্থ থাকবেন তখনই আমাদেরকে দেখতে হবে তার নিউট্রিশন ঠিক হচ্ছে কিনা, তার ব্লাড প্রেশার ঠিক মতো কন্ট্রোল হচ্ছে কিনা, তার হার্ট অ্যাটাকের যে রিস্ক আছে সেটা কমিয়ে দেওয়া যায় কিনা, তার যে স্ট্রোক হওয়ার রিস্ক আছে সেটি কমিয়ে দেওয়া যায় কিনা, কিংবা তারা যারা ঘরে আছেন, ঘরে হঠাৎ করে পড়ে যে পা কিংবা মাজা ভেঙে ফেলতে পারেন কিনা, সেটা রিস্কটা কমিয়ে দেওয়া যায় কিনা, এটাই হলো আমাদের লক্ষ্য হওয়া উচিত। জি ডক্টর আতিকুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আবারও আসবে আপনাদের কাছে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। ডক্টর সর্দার এ নাইম, আপনি তো একজন সার্জন, তো আপনি কেন এই জেরিয়াট্রিক ডিপার্টমেন্টে অত ইন্টারেস্ট হলেন, অথবা আপনারা একটি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস তৈরি করছেন, তো রিটায়ারমেন্ট হোমস এর বিশেষত্বটা কি, অথবা এর প্রতি আপনার আগ্রহটা কেন আসলে সংক্ষেপে যদি বলতেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। সত্যি কথা, আমি এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি ইন্ট্রোডিউস করেছিলাম প্রায় 30 বছর আগে, 1991-এ। তো আমি 30 বছর পর্যন্ত আমার কাজ করছি, কিন্তু আমি আসলে পিএইচডি করেছি, আমি আমার উচ্চশিক্ষা নিয়েছি জাপান থেকে। আমি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি সার্জারিতে, এবং সে সময় আমার এক বন্ধু, জাপানিজ বন্ধু, যার সাথে পরবর্তীতে আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল করলাম। আমি, ডক্টর জোনায়েদ, আমাদের আরেক বন্ধু ডক্টর ফায়সাল, আমরা সবাই মিলে, এরা সবাই আমরা জাপানে পড়াশোনা করেছি। তো আমার সেই বন্ধু, উনি একজন ফিজিশিয়ান, ডক্টর সুগানামি, এবং তার নিজস্ব একটি রিটায়ারমেন্ট হোমও ছিল। যখন আমার বয়স 32, দেশে ফেরার আগে পিএইচডি শেষ করে একদিন সকালবেলা উনি আমাকে বললেন যে ডক্টর নাইম, চলো আমার ওনার একটি রিটায়ারমেন্ট হোম ছিল, এবং সেই রিটায়ারমেন্ট হোমটা আমাকে দেখাতে নিয়ে গেলেন। তো সকাল 10টার সময় আমি যেয়ে দেখি দুজন বৃদ্ধা ব্রেকফাস্টের পরে অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং, তারা সকালবেলা দুজন টেবিল টেনিস খেলছেন। একজনের বয়স 90, একজনের বয়স 91। তো তাদের সেই উচ্ছল জীবন সেই বয়সে দেখে আমার তখন মনে হয়েছিল যে আমরা তো এ ধরনের জীবন পেতে পারি। তো জেরিয়াট্রিক কেয়ারটা কিন্তু শুধুমাত্র যে একজনের স্বাস্থ্য সংক্রান্ত, তাকে রেগুলার চেক আপ করে তাকে সুস্থ রাখা, অবশ্যই এটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আতিকুজ্জামানরা বলছে, হোম কেয়ার। কিন্তু এর সাথে সাথে একটা সোশ্যাল লাইফ যে আছে একটা বয়সে, একটি মানুষ যখন বয়স হয়ে যায় তখন সে আইসোলেটেড হয়ে যায়, তখন সে নেগলেক্টেড হয়, তার একটা বোরডম হয়, বোরিং লাইফের মধ্যে পড়ে যায়, তার কোনো কাজ থাকে না, নিজের সেলফ এস্টিম চলে যায়। সুতরাং একটা পর্যায়ে কি হয়, সে তখন নিজেকে এই সোসাইটিতে আর প্রয়োজনীয়তা তার মনে হয় না, কোপ আপ করতে পারে না, জেনারেশন গ্যাপ হয়ে যায়। আমাদের বাবা মায়ের সাথে বাচ্চাদের আর কথা বলার কোনো কমন টপিক থাকে না, প্রত্যেকটি জেনারেশনে কিন্তু বিভিন্ন নিজস্ব টপিক থাকে। এই যে একটি জীবন, এই যে তার ফিজিওথেরাপি, রেগুলার ফিজিওথেরাপি দরকার, তার এক্সারসাইজ দরকার, তার সুইমিং দরকার, তার এন্টারটেনমেন্টের জন্য একটা মুভি দেখা দরকার। সুতরাং এই জিনিসগুলো যখন একটি কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক হোম, আমি এটাকে রিটায়ারমেন্ট হোম নাম দিয়েছি, খুব টেকনিক্যালি এটাকে রিটায়ারমেন্ট হোম নাম দিতে হয়েছে এজন্য যে ওল্ড হোম কনসেপ্টটা আসলে আমাদের কাছে খুব ভালো শোনায় না। বৃদ্ধাশ্রম, তথাকথিত বৃদ্ধাশ্রমের থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একটি 5000 স্কোয়ার ফিটের গুলশান বনানী বাড়িধারাতে একটি 5000 স্কোয়ার ফিটের বাড়িতে শুধু একা বা আমার একজন সঙ্গী থাকবে, বা আমরা বুড়ো বুড়ি দুজন থাকবো, সেটাকে আমি অ্যাকসেপ্ট করি না। তার চেয়ে মনে করি আমি একটি কমন ফ্যাসিলিটি, যেখানে আমার মতো আরও অনেক মানুষ আছে যাদেরকে নিয়ে আমি একটা সুন্দর জীবনযাপন করতে পারি, ওইখানে থাকা আমার জন্য অনেক অনেক বেটার হবে। যেমন একটি ছোট্ট উদাহরণ দিই, আমাদের দেশে আমরা প্রায় 15 মিলিয়ন পপুলেশন, বৃদ্ধ সিনিয়র সিটিজেন পপুলেশন। এই পপুলেশনের জন্য আমাদের দেশে অনলি 95 যেখানে আছে। জাপানে আপনার 35 মিলিয়নের জন্য আছে কতটি জানেন? আছে 8345টি, 8345 ওল্ড হোম। এবং ইউএসএতে আতিক নিশ্চয়ই জানবে যে ইউএসএতে ওদের 54 মিলিয়ন ওল্ড পিপলের জন্য আছে 24,500 রিটায়ারমেন্ট হোম বা ওল্ড হোম। তো এই যে জিনিসগুলো আমাদের 95 আছে, এরাও কিন্তু কনভেনশনাল বৃদ্ধাশ্রম। এখানে শুধু যাদের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ ছাড়া যার কোনো গতি নাই, তাদেরকে শুধু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য লঙ্গরখানা জাতীয় বৃদ্ধাশ্রম তৈরি করেছে। সেই বৃদ্ধাশ্রমের কথা কিন্তু আমরা বলছি না, আমরা বলছি একটা রিটায়ারমেন্ট হোম, কম্প্রিহেন্সিভ রিটায়ারমেন্ট হোম, যেখানে আমি থাকবো,
আমার স্বাস্থ্য সেবার নিশ্চিত হবে। একটা পর্যায়ে যখন আমি অ্যাসিস্টেড লিভিং আমার দরকার হবে, তখন আমি অ্যাসিস্টেড লিভিং পাবো। একজন প্রতিনিয়ত একজন কেয়ার গিভার আমার কেয়ার করবে। দিজ আর জেরিয়াট্রিক কেয়ার গিভার, জেরিয়াট্রিক নার্সেস। জেরিয়াট্রিক কেয়ার গিভার ছাড়া একজন বৃদ্ধকে কখনোই 24 আওয়ার্স, যখন অ্যাসিস্টেড লিভিং হয় তার 24 আওয়ার্স থাকা লাগবে। হোম কেয়ারে যেটা সম্ভব না, হোম কেয়ারে আপনি যদি রাখেন, হ্যাঁ অবশ্যই হোম কেয়ারেও জেরিয়াট্রিক কেয়ার গিভার থাকতে পারে 24 আওয়ার্স, কিন্তু হোম কেয়ারের চেয়ে অবশ্যই হোম কেয়ারের পাশাপাশি এই ধরনের জেরিয়াট্রিক কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক হোম তৈরি করে আমরা যদি একটা নির্দিষ্ট পপুলেশনকে সার্ভিস দিতে পারি, তাহলে আমরা মনে করি এটা পাশাপাশি দুটোরই প্রয়োজনীয়তা ভীষণভাবে আছে বলে। আপনাকে ধন্যবাদ। ডক্টর মৃদুল চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার সাথে কথা বলার আগে আপনাদের একটি তথ্যচিত্র রয়েছে ক্লিক হেলথের, সেটি কিভাবে কাজ করছে আমরা একটু দেখে আসি। আপনাকে সাহায্য করতে ক্লিক হেলথের রয়েছে নানাবিধ সেবা ব্যবস্থা। আমাদের ডাক্তার আপনার প্রিয়জনের পাশে থাকবে আপনারই ছায়া হয়ে। শারীরিক মানসিক অবস্থার হালনাগাদ তথ্য দিয়ে আপনাকে সম্পৃক্ত রাখবে প্রতিনিয়ত। নিবিড় সম্পর্ক আর মমতা নিয়ে স্বাস্থ্য সহায়ক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। আপনি হয়তো এই মুহূর্তে দূরে আছেন, কিন্তু আমরা আপনার প্রিয়জনের পাশে আছি, আপনারই নির্ভরযোগ্য প্রতিনিধি হয়ে। ডক্টর মৃদুল চৌধুরী, আপনাদের উদ্যোগটা অবশ্যই সাধুবাদযোগ্য, কিন্তু বর্তমানে যে করোনা মহামারী চলছে এই সময়টাতে আসলে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আপনাদের এই জেরিয়াট্রিক অথবা সিনিয়র সিটিজেনদের সেবা দিতে যেয়ে? কিছুটা চ্যালেঞ্জ তো আমাদের সম্মুখীন হতে হচ্ছেই, কারণ আমরা বাসায় যাওয়ার যে প্রচলনটা সেটা তো আমরা করতে পারছি না অতটা, কারণ আমাদের পুরো ব্যাপারটাই মানে আতিক ভাই যেটা বললেন, ডক্টর আতিক জামান যেটা বললেন, যে আমাদের সেবাটাই হলো কম্প্রিহেন্সিভলি আমরা একটা কেস অ্যাসেস করি, শুধু একটা রোগের সিমটম না। কম্প্রিহেন্সিভলি কেস অ্যাসেস করা মানে হচ্ছে তার মানসিক অবস্থাটা বোঝা, তার পারিপার্শ্বিক অবস্থাটা বোঝা, তার বাসায় সে কিভাবে তার লাইফস্টাইলটা সে মেনটেন করছে, তার কোনো রিস্কি কোনো এলিমেন্ট আছে কিনা বাসায়, এগুলো সবকিছু কিন্তু অ্যাসেস করতে হয়, মানে ভেরি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু হেলথ কেয়ার। সো আমরা যদি বাসায় এটা যেতে না পারি, সামনাসামনি মুখোমুখি কথা বলতে না পারি, বাসার এনভায়রনমেন্টটা দেখতে না পারি, কেয়ার গিভার কারা, তারা কতটুকু ফ্রিকুয়েন্টলি কেয়ারগুলো দিচ্ছে, কিভাবে দেখভাল করছেন, তো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের বাসায় যেয়ে করতে হয়। সো এখন ওই জিনিসটাই করোনার কারণে আমরা এই বাসায় যে এই করাটা অতটা ভালোভাবে করতে পারছি না, কিন্তু যতটুকু পারা যায় করছি। তো সেটা কিভাবে করছেন? যতটুকু পারা যায় কি আপনার টেলিমেডিসিনের মাধ্যমে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে? জি, টেলিমেডিসিনের মাধ্যমে আমরা করছি, কেয়ার রিসিভার যারা তাদের সাথে কথা বলছি, কেয়ার গিভার তাদের সাথে কথা বলছি, ভিডিও কল করছি, ওইভাবে মানে আমাদের তো পুরো জিনিসটা একটা প্রযুক্তি নির্ভর একটা সিস্টেম। সুতরাং আমাদের মেডিকেল রেকর্ডগুলো ডিজিটাইজ করা থাকে, আমরা মেডিকেল রেকর্ডগুলো যে কোনো ডাক্তারকে পাঠিয়ে দিতে পারি ইনস্ট্যান্টলি, খুব সেফ প্রোটোকলের মাধ্যমে। সো মানে প্রযুক্তি নির্ভর হওয়াতে আমাদের হয়তো মানে করোনাটা অতটা এফেক্ট করেনি, বাট কিছুটা তো করেছে। তো আসলে আপনাদের গোলটা আসলে কি, মানে অথবা বছর শেষে আপনারা কতটুকু সেবা দিতে সক্ষম অথবা পারবেন? জি, মানে আমাদের গোলটা হলো আমাদের এই সার্ভিসটা প্রবাসী বাঙালিদের জন্য বেশি আমরা এখন প্রমোট করছি, যে প্রবাসী বাঙালিরা যাদের বাবা মা দেশে আছে এবং তাদের দেশে যারা আছেন তাদের কেয়ার গিভারকে যাতে আমরা সাপোর্টটা দিতে পারি, হ্যাঁ, যাতে করে আগে যেটা বলছিলাম যে আমরা যদি পুরো অ্যাসেস করে যাতে বোঝা যে কোন কোন টেস্ট করা হয়েছে, কোন কোন টেস্ট করা হয়নি, কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। তো এই সবগুলো সেবা মাথায় রেখে আমরা প্রবাসী বাঙালিদের মূলত টার্গেট করছি ইন দ্য ইনিশিয়াল স্টেজ। জি, ডক্টর চৌধুরী আপনাকে ধন্যবাদ। ডক্টর BM আতিকুজ্জামান, আপনি একজন জেরিয়াট্রিক বিশেষজ্ঞ, আসলে বাংলাদেশে এই সেবাটা চালু করতে অথবা পপুলার অথবা জনপ্রিয় করতে আমার তো ডক্টর দরকার, দক্ষ ডক্টর দরকার, ম্যান পাওয়ার দরকার, নার্স দরকার। আসলে এই দক্ষ ম্যান পাওয়ারটা বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা? কথা বলেছেন। আমি কিন্তু একজন পরিপাকতন্ত্র বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কিন্তু একই সাথে আমি ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনে স্পেশালাইজেশন করেছি, তার পাশাপাশি জেরিয়াট্রিক্সে স্পেশালাইজেশন করেছি এবং পরবর্তীতে গ্যাস্ট্রোএন্টারোলজিতে স্পেশালাইজেশন করেছি। এটা কারণ হলো আমরা বিশেষ করে আমি যেখানে কাজ করি আমেরিকাতে, আমাদের জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু বয়োবৃদ্ধ
সো আপনি যদি কিছু এডিশনাল ট্রেনিং নিতে পারেন এই বয়োবৃদ্ধদের কেমন করে স্পেশালি ট্রিটমেন্ট করতে হবে, সেটা কিন্তু আমাদের জন্য খুব বড় কাজে লাগে এবং এটা আমাদের জন্য খুব স্পেশাল একটা ট্রেনিং হয়ে যায়। বাংলাদেশে যারা মেডিসিনের প্র্যাকটিস করেন তারাও কিন্তু কম বেশি জেরিয়াট্রিক কেয়ার জানেন, কারণ তারা তো বয়স্ক মানুষেরই ট্রিটমেন্ট করে। কিন্তু কিছু কিছু এডিশনাল জিনিস আছে যেটা যদি একটা অর্গানাইজড ওয়েতে আমরা তাদেরকে শেখাতে পারি, জেরিয়াট্রিক্স ডিপার্টমেন্ট যদি খুলতে পারি, এবং জেরিয়াট্রিক্স যে মানে বয়োবৃদ্ধদের যে ইউনিক প্রবলেম সেটা আমাদের ইয়াং মানুষদের চেয়ে একটু আলাদা হয়, সেটা যদি আমরা শিখাতে পারি তাহলে আমাদের ডাক্তারও কিন্তু এই বয়োবৃদ্ধ মানুষদের বা জেরিয়াট্রিক্স পপুলেশনের ট্রিটমেন্ট করতে পারবেন। তার পাশাপাশি সবচেয়ে বড় দরকার যেটা মৃদুল বলছিল, যে বয়োবৃদ্ধ মানুষরা যদি বাসায় থাকে, কিংবা আমাদের সর্দার নাইম ভাই যেটা বলেছিল যে একটা কমিউন সিস্টেমে যেখানে তারা একটা বড় ওল্ড হোমে থাকবে বা একটা নার্সিং হোমে থাকবে, একটা কমিউনিটিতে থাকবে, তাদের জন্য কিছু ইউনিক মানুষ দরকার। তার মধ্যে একটা পরে হলো টেকনিশিয়ান, যারা ওল্ড হোমে বা একটা মানুষের বাসায় যে স্পেশাল জেরিয়াট্রিক কেয়ার দেবে, এগুলোকে আমরা বলি জেরিয়াট্রিক নার্সিং এইড। এই জন্য কিন্তু অলরেডি নাইম ভাইরা কিন্তু কাজ করছে বাংলাদেশে। নাইম ভাইয়ের সাথে কথা বলে আমি জেনেছি বাংলাদেশে ওনাদের বিশ্ববিদ্যালয় আছে যেখানে ওনারা স্পেশাল জেরিয়াট্রিক নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা করবেন, যেখানে স্পেশাল জেরিয়াট্রিক্স নার্সিং এইডের ব্যবস্থা করবে। এগুলো কিন্তু খুব স্পেশালাইজ ট্রেনিং, এগুলো কিন্তু হোম হেলথ এইড নয়। বয়োবৃদ্ধ মানুষের ট্রিটমেন্টটা হতে হবে শুধুমাত্র তাদের জন্য ডিরেক্টেড। এবং আমরা এই প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার থেকে এই জিনিসটার দিকে মনোযোগ দিচ্ছি যে বাংলাদেশে স্পেসিফিক কিছু অর্গানাইজেশনে কিভাবে নার্সিং এইড তৈরি করা যায় যারা স্পেশালি জেরিয়াট্রিক্স পপুলেশনের জন্য কাজ করবে। তারা মানুষের বাসায় যাবে, তাদেরকে হেল্প করবে। ঠিক একইভাবে ইনস্টিটিউশনাল যে কথাটা বলছেন, যেটা নাইম ভাই বলেছেন যে বাংলাদেশের রেভলিউশনারি আইডিয়া ওনারা তৈরি করছেন, ওনারা একটা কমিউনিটি তৈরি করছেন যেখানে সব বয়োবৃদ্ধ মানুষরা থাকবেন এবং তাদের একটা আলাদা লাইফস্টাইল হবে। সেখানে তাদেরকে হেল্প করার জন্য যে স্পেশালাইজড ট্রেনিং লাগবে সেটা তৈরি করতে হবে। বাংলাদেশে এখন সেটা দরকার। বাংলাদেশ এখন জিডিপি বাড়ছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে। একই সাথে যেহেতু বাংলাদেশে বয়োবৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে, এটি কিন্তু খুব দরকার। আমাদেরকে তাদেরকে হেল্প করার একটা পপুলেশন তৈরি করতে হবে, যে মানুষটি সারা জীবন এই দেশের মানুষের জন্য, এই দেশের অর্থনীতির জন্য এত বড় একটা অবদান রেখেছে, এবং যার ক্ষমতা আছে সেই স্পেশাল ক্যাপাবিলিটিতে সেগুলো অ্যাভেল করার। আমাদেরকে এখন তৈরি করতে হবে যে তাকে আমরা কিভাবে তার বয়সকালে তার দরকারি সেবাটা করতে পারি। জি ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে আবারও আসবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে আবারও আসবো আপনাদের কাছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি ডক্টর মৃদুল চৌধুরীর কাছে। ডক্টর মৃদুল চৌধুরী, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। আমার একটা বিষয় হচ্ছিল, আমরা অনেক সময় বিদেশে বিশেষজ্ঞ ডক্টরদের সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আসলে ডকুমেন্টেশনটা একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা কিভাবে করছেন? এবং আরেকটি বিষয়, আপনারা তো বাড়িতে যে সেবা দিচ্ছেন, ডক্টরের সেবা দিচ্ছে, যখন একটি পেশেন্ট অথবা বয়স্ক রোগী অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আসলে আপনারা মেডিকেলে কিভাবে ট্রান্সফার করেন অথবা যোগাযোগ করেন ডক্টরদের সাথে, সেই বিষয়টা নিয়ে একটু আমাদের বলেন। জি জি, আমি প্রথম প্রশ্নটা আগে বলি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, স্মার্টফোন অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুরো মেডিকেল হিস্ট্রিটা, মানে 10-15 বছরের মেডিকেল হিস্ট্রি, মানে একটা কিন্তু মানে মেডিকেল হিস্ট্রি কিন্তু শুধু রিসেন্ট মেডিকেল হিস্ট্রি হলে হয় না। 10 বছর আগেও যদি কোনো সার্জারি হয়ে থাকে, ওই ডিসচার্জ রেজাল্টটা, ওই ডিসচার্জ পেপারের সামারিটাও কিন্তু আমাদের দরকার। হ্যাঁ, সুতরাং আমরা একেবারে 10-15 বছরের এই মেডিকেল হিস্ট্রিটা প্রথমে আমরা কমপ্লিটলি ডিজিটাইজ করি, কারণ অনেক সময় দেখা যায় যে এই মেডিকেল রেকর্ডগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে। হ্যাঁ, সো আমরা প্রথমে এগুলো সব একত্র করে, মানে একজন ডাক্তারের যাতে খুব সহজে সে পুরো মেডিকেল হিস্ট্রিটা ব্রাউজ করতে পারে এবং কি পয়েন্টস গুলো মানে জানতে পারে, সেরকম ভাবে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনে পুরো মেডিকেল হিস্ট্রিটা ঢোকানো হয়। তাতে যেটা সুবিধা হয় যে কোনো সময় যদি হঠাৎ করে কোনো শারীরিক দুর্ঘটনা ঘটে, তাহলে সাথে সাথে যাতে আমরা এটা কোনো একটা সেকেন্ড ওপিনিয়ন বা কোনো একজন বিশেষজ্ঞ বা কোনো গ্রুপ অফ বিশেষজ্ঞ বা একটা মেডিকেল বোর্ড, তাদের কাছে যাতে পাঠানো যায়। কারণ
ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু কেউ মেডিকেল ডিজিটাইজেশন করতে বসবে না, কারণ এটা তো অলরেডি এগুলো খুবই ছড়ানো ছিটানো আছে। সো এগুলো আমরা আগে থেকেই করে রাখি যাতে ইনস্ট্যান্টলি আমরা এই সেকেন্ড ওপিনিয়নের কাজটা করতে পারি। সো এটা হলো একটা। দ্বিতীয় বিষয় যেটা বললেন সেটা হচ্ছে যে এই হসপিটাল কেয়ার, সেই হসপিটাল কেয়ার কিন্তু আমাদের ক্লিক হেলথের স্কোপের বাইরে। সো আমরা যেটা করবো যে ক্লিক হেলথের পক্ষ থেকে আমরা বিভিন্ন হসপিটাল, জাপান বাংলাদেশ হসপিটালের মতো আরো বিভিন্ন হাসপাতালের সাথে আমাদের এই যোগাযোগটা থাকবে, কারণ যখন এরকম একটা ক্রিটিক্যাল স্টেজে চলে যাবে, যখন হসপিটালাইজ করতে হয়, তখন যাতে আমরা এই হসপিটালের সুযোগগুলো পাই। সো আমরা আমাদের ক্লিক হেলথের স্কোপটা কিন্তু হসপিটাল তৈরি না, আমাদের ক্লিক হেলথের স্কোপটা হচ্ছে হসপিটালে যাতে যেতে না হয় সেটা যাতে যতটুকু আমরা প্রিভেন্ট করতে পারি সেটার চেষ্টা করা, কিন্তু একসময় তো হসপিটালে যেতে হবেই, তখন যখন যেতে হবে তখন যাতে তারা প্রপার কেয়ারটা পান। ডক্টর চৌধুরী আপনাকে ধন্যবাদ। ডক্টর বি.এম. আতিকুজ্জামান, আপনি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে রয়েছেন, সেখানে আর্থিক ব্যবস্থা অন্যরকম। ডক্টর মৃদুল চৌধুরী এবং ডক্টর সর্দারে নাইম ব্যক্তিগত পর্যায় থেকে বেসরকারিভাবে কিছু করার চেষ্টা করছেন সিনিয়র সিটিজেনদের সেবা দেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে আসলে কি করা উচিত, পলিসি লেভেল থেকে কোন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, খুবই সংক্ষেপে ডক্টর আতিকুজ্জামান। অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় যেটা সেটা হলো সচেতনতা। আমাদের হেলথ সেক্টর কিংবা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যে বয়োবৃদ্ধদের চিকিৎসা, বয়োবৃদ্ধদের আবাসন, জেরিয়াট্রিক কেয়ার এবং জেরিয়াট্রিক হেলথ কেয়ার এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা অন্যান্য কেয়ারের চেয়ে আলাদা। এই জিনিসটার জন্য আমাদের জনমত তৈরি করা দরকার এবং এখানে আপনাদের মিডিয়া কিংবা সাংবাদিক যারা আছে তাদের জনমত বাড়াতে হবে, এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস, যে এখন কোভিডের সময় আমরা যে ডিজিটালাইজেশন কথা বলছি, টেলিকমিউনিকেশনের কথা বলছি, এগুলোকে স্ট্রিমলাইন করতে হবে এবং যে কাজটা আসলে মৃদুল খুব সুন্দর করে বলেছে যে এই ক্লিক হেলথ বা এই ধরনের সার্ভিস দিয়ে মানুষের বাসায় বাসায় এই সার্ভিসটা এস্টাবলিশ করা। আরেকটি জিনিস হলো যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস বয়োবৃদ্ধদের জন্য, মেডিকেল রেকর্ড তৈরি করা, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, যেটা বাংলাদেশের জন্য খুব দরকার। প্রত্যেকটা রোগীর হিস্ট্রি যাতে একটা ইলেকট্রনিক পার্ট হয়ে যায় এবং সেটা যেন খুব সহজেই একটা ডাক্তার বাংলাদেশে হোক বিদেশে হোক তারা যাতে দেখতে পারে। যেমন একটা রোগীকে ক্লিক হেলথের মাধ্যমে মৃদুল চিকিৎসা দিচ্ছে, সেই রোগীটা যে মুহূর্তে খারাপ হয়ে গেল, যখনই সে নাইম ভাইয়ের হসপিটালে গেল বা নাইম ভাইয়ের লং টার্ম কেয়ারে গেল, নাইম ভাই যাতে সেই ডিজিটাল রেকর্ডটা পেয়ে যায়, এই দায়িত্বটা একজনকে নিতে হবে এবং এই সম্পর্কে জনমত তৈরি করা খুব দরকার যে রোগীর ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ইজ অ্যাবসলিউটলি নেসেসারি জিনিস এবং এই রোগীর কমিউনিকেশন গুলো অ্যাবসলিউটলি নেসেসারি জিনিস। এই জন্য কিন্তু আমাদের জনমত তৈরি করতে হবে। জি ডক্টর আতিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। ডক্টর সর্দার এ নাইম, আপনি ম্যান পাওয়ারের কথা বলছেন, অথবা ম্যান পাওয়ারটা আপনারা কিভাবে তৈরি করছেন এবং একই সঙ্গে আপনাদের সেবাটা আরো বিস্তৃত করার ক্ষেত্রে সরকারের কি সহযোগিতা আপনারা চান? অবশ্যই সরকারের সহযোগিতা ছাড়া কিছুই করা সম্ভব না। তো আমরা ম্যান পাওয়ার তৈরি করছি, তার একটি কারণ আমি বলি, কারণ আমরা যে কথাটা বলেছি যে স্পেশালাইজ জেরিয়াট্রিক ফ্যাসিলিটিস বা তৈরি করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেটা জেরিয়াট্রিক ডক্টরের সাথে নার্সেস অ্যান্ড কেয়ার গিভার্স, যেটা নার্স এইড বলেছে তাতিক। তো এ ধরনের অবশ্যই প্রাইভেট সেক্টরে হচ্ছে, আমরাও তৈরি করছি। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, আমাদের 3-3টে নার্সিং কলেজ আছে, জেরিয়াট্রিক কেয়ার গিভার ট্রেনিং স্কুল আছে। ব্যাপারটি হলো যে কেন এটি দরকার। যেমন ধরেন আমার এক বন্ধুর মা, যার 90 বছর বয়স, তার বেডেই ডায়পার চেঞ্জ করতে হয়, ওর ছেলেমেয়েরা সবাই বাইরে, এবং তার যখন কেয়ারটা বাড়িতে নেওয়া সম্ভব হয় না একজন নার্সকে দিয়ে, তখন তারা গ্রাম থেকে বুয়া নিয়ে এসে ম্যানেজ করে। তারপরে দেখা যায় যে উনি অ্যাবিউজড হন। কেন অ্যাবিউজড হন? ওই যে গ্রাম থেকে যে বুয়ারা এসে টেক কেয়ার করছে, তারা কিন্তু এ ধরনের রোগী বা এ ধরনের মানুষকে টেক কেয়ার করে অভ্যস্ত না, তাদের সেই মাইন্ডসেট নাই। কিন্তু এই জায়গাতেই যদি একটি ট্রেইনড কেয়ার গিভার থাকতো, তাহলে কিন্তু তাদেরকে টর্চার বা অ্যাবিউজ বা খেতে না দেওয়া, যেন পেশা পায়খানা কম করে, এই ধরনের অ্যাবিউজগুলো তারা করতো না, বিকজ তাদের ওই মাইন্ডসেট তৈরি করা। সুতরাং এই মাইন্ডসেট তৈরি করে নিয়ে দক্ষ জনবল তৈরি করাটাই হলো গিয়ে আমাদের প্রাইভেট সেক্টরে যেমন একটা বিরাট কাজ, এটি সরকারি সেক্টরেও এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ বলে আমি মনে করি। জি ডক্টর নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আপনারা সফলকাম হবে এবং সরকার আপনাদের সহযোগিতা করবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, শরীর সুস্থ রাখতে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।